হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমাদের যে ক্লাসটা শুরু করেছিলাম আমরা, আজকে সেই ক্লাসের 23 নম্বর ক্লাসটা আমরা আজকে আলোচনা করব, যেখানে পেডাগজি থেকে বাছাই করা বিভিন্ন কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করব এবং সেগুলো সংক্রান্ত যেই তথ্য বা সেগুলো সংক্রান্ত যে কনসেপ্ট সেটা আমরা ডিসকাস করে নেব। দেখো, পেডাগজিতে একটা জিনিসই বলবো তোমাদেরকে, যে যতই নোটস পড়ো না কেন, কনসেপ্ট যাদের ক্লিয়ার থাকবে তারা কিন্তু পেডাগজিতে একদম পুরো নাম্বার তুলতে পারবে। কনসেপ্ট যাদের ক্লিয়ার নেই তারা হাজার প্রশ্ন পড়েও কিন্তু করতে পারবে না, ঠিক আছে? তো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেন ডিসকাস করছি এবং সেগুলো বোঝার চেষ্টা করবে, এবং কারো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে সেটা কিন্তু জানাবে। তো আজকে সেটের প্রথম প্রশ্নটা দিয়ে দিই। আজকে সেটের প্রথম প্রশ্ন কী রয়েছে? জাঁ পিয়াজে থেকে রয়েছে। জাঁ পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি সম্পর্কে আমরা জেনেছি। তো বলছে, জাঁ পিয়াজের মতে শিশু কী করে? সক্রিয়ভাবে জ্ঞানের সংগঠন করে যখন তারা বিশ্বকে চালিত করে এবং অন্বেষণ করে, অর্থাৎ ম্যানিপুলেট করবে নিজের মতন করে, তারপর সেটাকে অন্বেষণ এক্সপ্লোর করবে। জাঁ পিয়াজের যখন আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পড়েছি, সেখানে আমরা তার ইগোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিকতার কথা পড়েছি। তারপর আমরা পাশাপাশি পড়েছি সর্বপ্রাণবাদ সংক্রান্ত বিষয়। যেমন একটা প্লাস্টিকের খেলনা তুমি তাকে এনে দিয়েছো বাচ্চাটাকে, সেই বাচ্চারা ভাবছে তার মধ্যে প্রাণ রয়েছে, কারণ তাকে টাচ করলেই গান বাজছে বা তাকে টাচ করলে আওয়াজ হচ্ছে। আসলে তার মধ্যে তো প্রাণ নেই, কিন্তু সে মনে করছে তার মধ্যে প্রাণ আছে। এটা হচ্ছে সর্বপ্রাণবাদ। এটাও কিন্তু বাচ্চারা নিজের মতন করে চালিত করছে বিশ্বের সমস্ত বিষয়গুলোকে। পর্যবেক্ষণমূলক শিখন প্রক্রিয়া অনুসরণ করে অন্যদের পর্যবেক্ষণ করতে শেখে। সাবধানে নিয়ন্ত্রিত উদ্দীপক প্রতিক্রিয়ার দ্বারা বিশেষ উপায়ে আচরণ করতে অনুবর্তিত করা যেতে পারে, নাকি পুরস্কার এবং শাস্তি নীতিগুলি ব্যবহার করে নির্দিষ্ট পদ্ধতিতে আচরণ করতে এবং শিখতে শেখানো যেতে পারে। পুরস্কার এবং শাস্তি, এটা তো কোহলবার্গের নৈতিক যে ডেভেলপমেন্ট থিওরি রয়েছে সেখান থেকে আমরা জেনেছি। তো এখানে জাঁ পিয়াজে বলেছেন সক্রিয়ভাবে জ্ঞানের গঠন করে যখন তারা বিশ্বকে চালিত করে এবং অন্বেষণ করে। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সটে চলে আসবো পরের নম্বর, সঞ্চালনমূলক বিকাশ। সঞ্চালনমূলক বিকাশ বা বিকাশের হারে প্রতিটি ক্ষেত্রে বিভিন্নতা রয়েছে। সঞ্চালনমূলক বিকাশের হারের ক্ষেত্রে, বিকাশের হার বলতে পার্সেন্টেজ, বিকাশ মানে কি? যেটা হচ্ছে ডেভেলপমেন্ট, আর সঞ্চালনমূলকতা মানে কি? যেটা কন্টিনিউয়াসলি চলবে। তবুও সঞ্চালনমূলক বিকাশের ক্রম ড্যাশ থেকে ড্যাশ, সেফালোকোডাল থেকে প্রক্সিমা ডিস্টাল। সেফালোকোডালটা কি? সেফালোকোডাল হচ্ছে যেটা মাথা থেকে পা পর্যন্ত বিকাশটা ঘটবে। প্রক্সিমা ডিস্টালটা কি? যেটা কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে যাবে। আচ্ছা, অপশন নাম্বার বি বলেছে প্রক্সিমা ডিস্টাল সেফালোকোডাল, মানে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। এই যে ওয়ার্ড দুটো দেখতে পাচ্ছ না তোমরা, সেফালোকোডাল অ্যান্ড প্রক্সিমা ডিস্টাল, এটা থেকে প্রশ্ন আসেই। সিটেট বলো, টেট বলো, এটা থেকে প্রশ্ন আসেই। তো সেফালোকোডালটা কি? যেটা মাথা থেকে পা পর্যন্ত, হেড টু টো বিকাশ ঘটবে। আর প্রক্সিমা ডিস্টালটাকে যেটা কেন্দ্র থেকে চতুর্দিকে ছড়িয়ে যাবে। গ্রস মোটর ডেভেলপমেন্ট, ফাইন মোটর ডেভেলপমেন্ট। দেখো, ফাইন মোটর ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের ছোটো ছোটো মাসেলসগুলো রয়েছে। যেমন ধরো আমি লিখছি খাতাতে, তাহলে কি আমার ছোটো ছোটো হাতের যে হাড়গুলো রয়েছে, আঙুলের যে ছোটো ছোটো হাড়গুলো রয়েছে, সেগুলো কাজ হচ্ছে, তাহলে সেটা হচ্ছে ফাইন মোটর স্কিলস। আর গ্রস মোটর ডেভেলপমেন্ট বা গ্রস মোটর স্কিল মানে কি? যেটা আমার বড়, যেমন মনে করো আমি হাঁটছি, আমি দৌড়াচ্ছি, এগুলো ফাইন মোটর ডেভেলপমেন্ট, গ্রস মোটর ডেভেলপমেন্ট। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ক্রমবিকাশটা হবে গ্রস মোটর ডেভেলপমেন্ট থেকে ফাইন মোটর ডেভেলপমেন্টে। তার কারণটা কি? দেখো কিভাবে হচ্ছে বিষয়টা। প্রথমে গ্রস মোটর কেন হচ্ছে, তারপরে ফাইন মোটর কেন হচ্ছে? ধরো ওই বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছিল, হামাগুড়ি দিয়ে সে হাতের 5টা আঙ্গুল দিয়েই কোনো একটা বিষয়কে ধরে ওঠার চেষ্টা করছে। এবার ও যখন দেখছে 5টা আঙ্গুল দিয়ে সহজে উঠে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি ওর কিন্তু দেখা গেল 2টো আঙ্গুল দিয়ে তখন সে ধরছে। অর্থাৎ সে প্রথমে অনেকগুলো মাসেলকে কাজে লাগাচ্ছিল, পরে সে মাত্র 2টো বা 3টা মাসেলকে কাজে লাগিয়ে একই কাজ করছে। তো সেই জন্য প্রথমে গ্রস মোটর ডেভেলপমেন্টটা হচ্ছে, তারপরে ফাইন মোটর ডেভেলপমেন্টটা হচ্ছে। পরের নম্বরে আসবো, যে সময়টিতে প্রাপ্তবয়স্কতায় রূপান্তর শুরু হয়, মানে যখন ম্যাচুরিটি আসে, প্রাপ্তবয়স্ক হয়, অ্যাডাল্টহুড আমরা যেটাকে বলে থাকি, অ্যাডাল্টহুড, ঠিক আছে? সেখানে রূপান্তর শুরু হয় কখন? বয়ঃসন্ধিকাল, মধ্য শৈশব, প্রাক সক্রিয়তা সময়, নাকি বাল্যের সমাপ্তিতে? এবার যেহেতু প্রাপ্তবয়স্কতা বলেছে, একটা সময় মনে রাখবে, যখন আমাদের যে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন,
তাই তো? এই 3টা স্টেজ আছে, যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্যটা এখানে আলোচ্য বিষয় নয়। তাহলে এই যে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এই যে টাইম পিরিয়ডটা কৈশোর এবং যৌবনের মাঝখানে, যেটাকে আমরা বলি টিন এজ, টিন এজে সব থেকে বেশি রূপান্তর দেখা যায়। কি রূপান্তর? তুমি দেখবে স্কুলে যখন, প্রাইমারি স্কুলে বাচ্চাগুলো যখন পড়ছে, তাদের ছেলে বলো বা মেয়ে বলো, তাদের গলার আওয়াজ, গলার স্বর একই রকম, সরু। কিন্তু যখনই তারা বয়ঃসন্ধিকালে প্রবেশ করছে, তখন দেখবে সেই ছেলেটার আওয়াজটা আস্তে আস্তে ফাটছে, বড় হচ্ছে, মোটা হচ্ছে, গম্ভীর হচ্ছে, এবং মেয়েটার আওয়াজটা ধীরে ধীরে আরও তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, আরও সরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা পরিবর্তন। তারপর তাদের বিভিন্ন শারীরিক গঠনগত পরিবর্তন তৈরি হবে, তাদের গ্রুপিজম তৈরি হবে, তাদের দল তৈরি হবে। তো এটা কোথায় হচ্ছে রূপান্তরটা? এটা হচ্ছে বয়ঃসন্ধিকালে। এবং এই বয়ঃসন্ধিকালটাকেই কিন্তু বিভিন্ন মনস্তত্ত্ববিদরা ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন। মানে বয়ঃসন্ধি কালটা কোনটা? টিনেজকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন। এই সময় কি যে জিনিসে বেশি মানা সেই জিনিসে দিতে হবে হানা। মানে যে বাচ্চা কাচ্চাগুলোর যে তাদের যে একটা টেন্ডেন্সি থাকে লাইফে, যে বাড়ি থেকে যেটা করতে না করছে সেটা বেশি করে করা, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু রয়েছে। নেক্সট কোয়েশ্চেন আসবো, একটি শিশু যুক্তি দেয় হেইনজের ড্রাগ মানে ঔষধ যা তার স্ত্রীকে বাঁচাতে পারে চুরি করা উচিত নয়, কারণ যদি সে তা করে তবে তাকে ধরা হবে এবং জেলে পাঠানো হবে। কোহলবার্গের মতে শিশুটি নৈতিক বোধশক্তির কোন পর্যায়ে পড়ে? মানে একটা হেইনজের ড্রাগ যেটা তার স্ত্রীর মানে জীবন বাঁচাতে পারে, তার মানে একটা জীবনদায়ী ড্রাগ, সেটা তার হাতের নাগালে আছে, কিন্তু সে সেটা চুরি করতে হবে তাকে। এবার তার মাথার মধ্যে কী চলছে, যে চুরি করলে আমাকে ধরে নেবে, ধরে নিয়ে জেলে পাঠাবে। তাহলে এটা কোন অংশের মধ্যে পড়ে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে শাস্তি এবং আনুগত্য অভিযোজন। মানে কি, যে ও জানে যে কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, কোনটা করলে শাস্তি পাবো, কোনটা করলে পুরস্কার পাবো, সেই বিষয়টা। দেখো এরকম কিন্তু কন্ডিশনাল টপিক দিয়ে তোমাকে টেস্ট করে নেবে যে তুমি কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটা কতটা পড়েছো, বা জাঁ পিয়াজের তত্ত্বটা তুমি কতটা পড়েছো। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের দিই, প্রাইমারিতে একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে পাখির ডানা আছে, পাখি উঠতে পারে, আরশোলারও ডানা আছে, আরশোলা উঠতে পারে, তাহলে আরশোলা কি পাখি? এইটা জাঁ পিয়াজের কোন স্তরের, বাচ্চাদের যে কোন স্তরের অংশের থেকে এটা বলা হয়েছে, বা যার যে 4টা স্তর রয়েছে, কোন স্তরের বাচ্চারা এটা মনে করতে পারে। তো এই নিয়ে আমরা এর আগে ডিসকাস করেছি, আগামীতেও করব। আমি জাস্ট বললাম কী ধরনের কোয়েশ্চেন থাকে, ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। শিশুরা নিজেদের সাথে মৌখিক কথোপকথনগুলি করে, লেভ ভাইগর্সকে সেটিকে কি বলেছেন? মানে মৌখিক কথোপকথন করছে শিশুরা, যে অহংকেন্দ্রিক বক্তৃতা, ব্যক্তিগত বক্তৃতা, বিকৃত বক্তৃতা, সমস্যাযুক্ত বক্তৃতা। সঠিক উত্তর ব্যক্তিগত বক্তৃতা, অপশন নাম্বার বি। তার মানে দেখো পিঁয়াজে আসছে, কোহলবার্গ আসছে, ভাইগর্সকে আসছে, এই যে ত্রিমূর্তি রয়েছে এদের থেকে প্রশ্ন কিন্তু আসবেই। নেক্সট, নির্দিষ্ট লিঙ্গের সঙ্গে খেলনা, পোশাকের জিনিসপত্র, গৃহস্থালের জিনিসপত্র, পেশা এবং রঙকে যুক্ত করা হলো। নির্দিষ্ট লিঙ্গের সঙ্গে খেলনা, পোশাকের জিনিসপত্র, গৃহস্থালের জিনিসপত্র, পেশা এবং রঙকে যুক্ত করা হলো। এটা কি? বিকশিত লিঙ্গের পরিচয়, লিঙ্গের গতানুগতিক ধারণার পরিচয়, লিঙ্গতত্ত্ব নাকি লিঙ্গ প্রাসঙ্গিকতা? সঠিক উত্তর বিকশিত লিঙ্গের পরিচয়। লিঙ্গের গতানুগতিক ধারণা কিন্তু নয়, স্টিরিওটাইপ কিন্তু নয়, স্টিরিওটাইপ নয় কিন্তু, ঠিক আছে? এটা কি বিকশিত লিঙ্গের পরিচয়, অপশন নাম্বার এ। কেন? কারণ বলছে লিঙ্গের, নির্দিষ্ট লিঙ্গের সঙ্গে খেলনা, পোশাকের জিনিসপত্র, গৃহস্থ জিনিসপত্র, পেশার অঙ্কে যুক্ত করা হলো কি? নেক্সট আসবো পরের নম্বর। আচ্ছা এখানে না যেটা বলেছে, দেখো আমি একটা অ্যান্সারটা মডিফাই করছি। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বিটাই হবে, তোমরা বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছো। ওকে, এটা ফ্লোতে আমি অপশন নাম্বার এটা বলে দিলাম, অপশন নাম্বার বিটাই সঠিক উত্তর, লিঙ্গের গতানুগতিক। কেন? এখানে কি বলেছে? নির্দিষ্ট লিঙ্গের সঙ্গে খেলনা, মানে কি মেয়ে মানে ও পুতুল খেলবে, ঠিক আছে? ছেলে মানে ও গাড়ি নিয়ে খেলবে। এই যে কনসেপ্ট, তাদের পোশাক, মানে মেয়ে মানে পিঙ্ক কালারের ড্রেস পরবে, ছেলে হয়ে পিঙ্ক কালারের ড্রেস পরেছিস, এটা তো মেয়েদের পোশাক হয়ে গেল, কি তুই মেয়ে হয়ে যাচ্ছিস নাকি? এই যে বিষয়গুলো, এই যে টপিকগুলো, এই যে কনসেপ্টগুলো, এগুলো হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপকে বোঝায়। ওকে, তাই প্রথমে বিকশিত লিঙ্গ বলেছিলাম, এটা যদি না বলে দিত তাহলে বিকশিত লিঙ্গটা হতো, ঠিক আছে? ওটা একটু কারেকশন করে নেবে। চলো পরের নম্বরে আসি। বলেছে একটি প্রাথমিক শ্রেণীকক্ষে এটি গুরুত্বপূর্ণভাবে ড্যাশ হয় যে অভিজ্ঞতাগুলি একটি শিশু তার সঙ্গে নিয়ে আসে। কী হবে সঠিক উত্তর?
একটি প্রাথমিক শ্রেণীকক্ষে এটি গুরুত্বপূর্ণভাবে ড্যাশ হয়। সঠিক উত্তর গড়ে তোলা হয়। অপশন নাম্বার ডি, গড়ে তোলা হয়, যে অভিজ্ঞতাগুলি একটি শিশুর সঙ্গে নিয়ে আসে। নম্বর 8, একজন শিক্ষকের উচিত কী? শিক্ষার্থীদের সঙ্গে সর্বাধিক তুলনা করা, নির্দিষ্ট সংস্কৃতির শিক্ষার্থীদের উত্তীর্ণ করা, শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য এবং বৈচিত্র্য উপেক্ষা করা, জানানো যে তিনি শ্রেণীকক্ষে সমস্ত সংস্কৃতিকে সম্মান করেন এবং মূল্য দেন। কারেক্ট অ্যান্সার কি? শিক্ষকের উচিত কি? জানানো যে তিনি শ্রেণীকক্ষে সমস্ত সংস্কৃতিকে সম্মান দেন এবং মূল্য দেন, বিশেষ করে যারা যত রকমের ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে কিনা, সেটা আর্থসামাজিক হতে পারে, সেটা ভাষার দিক থেকে হতে পারে, তাদের প্রত্যেককে তিনি সম্মান করেন এবং তিনি এই বিষয়টাকে একটা কী দেন, ভ্যালু দেন। তো এটা কিন্তু সবাইকে বোঝাতে হবে, বোঝাতে পারলে তবেই কিন্তু ক্লাসটা ভালো করে হবে, সবাই নিজের মতন করে শিখতে পারবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, যেটা 2010 সালে লাগু হয়েছিল এপ্রিল থেকে। ঠিক আছে, আমি APR লিখে রাখলাম এখানে। 2010-এর এপ্রিল থেকে লাগু হয়, 2009-এর এটা কিন্তু পাস হয়। এবার এই শিক্ষার অধিকার আইন নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি সমর্থন করে? সমন্বিত শিক্ষা। সমন্বিত শিক্ষাটা কি? যেখানে সব কিছু মিলেমিশে থাকবে, সেটা হবে টেক্সট বুক প্লাস ব্ল্যাকবোর্ড, চক ডাস্টার প্লাস তোমার হচ্ছে প্রজেক্ট, টিচার, স্টুডেন্ট, ক্লাসরুম, সব কিছু মিলে সমন্বিত। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেটাকে আমরা বলি ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন মানে কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কি জিনিস? যেখানে সাধারণ মানে যেগুলো বাচ্চা আমরা বলে থাকি, সুস্থ সবল বাচ্চা আমরা বলে থাকি, তাদের সাথে স্পেশালি এবলড চাইল্ড যারা রয়েছে তাদেরকেও একই জায়গায়, একই ক্লাসরুমে, একই শ্রেণীতে পড়ানো এবং তাদেরকে সেই জায়গাটা, সুযোগটা করে দেওয়া, ঠিক আছে, যাতে করে তারা বাকিদের সঙ্গে একসাথে বসেই ক্লাসটা করতে পারে নির্বিঘ্নে। পৃথকীকরণ করা নাকি মূলধারা? সঠিক উত্তর অপশন নাম্বার বি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। দেখো, এই রাইট টু এডুকেশন এক 2009 থেকে আর 2-4টা পয়েন্ট আমাদেরকে জানিয়ে রাখি। এখানে একটা জিনিস তারা বলেছে যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটা বাচ্চা যারা আছে তাদেরকে কিন্তু ফান্ডামেন্টাল এডুকেশন, বেসিক এডুকেশন, ফ্রি এডুকেশন এটা কিন্তু দিতেই হবে, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত। তাই তোমাদের আপার প্রাইমারি পরীক্ষার জন্য কিন্তু এই RTE অ্যাক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের এটা নিয়ে আলাদা একটা ক্লাস করিয়েছি, ঠিক আছে, তোমরা সেখানে সেই বিষয়টা দেখেছো, সব তথ্য সেখানে দেওয়া রয়েছে। 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাকে ফ্রিতে পড়াতে হবে এবং তার পাশাপাশি চাইল্ড লেবার অ্যাক্টও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে যায়। চাইল্ড লেবার অ্যাক্ট, যেখানে বলা হচ্ছে এই যে শ্রেণীর বাচ্চাগুলোকে, এই যে বয়সের বাচ্চাগুলোকে যদি কোথাও কোনো কায়িক শ্রমিক কেউ যদি বানিয়ে রাখে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু জামিন অযোগ্য মামলা, জরিমানা এবং জেল, এবং তার পাশাপাশি সেই বাচ্চাদের পেরেন্টসদেরও কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। নেক্সটে চলে আসবো, ড্যাশ এর এটাই দর্শন যে যেসব শিশুর একটি প্রতিনিয়ত স্কুল ব্যবস্থায় সমান শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ড্যাশের এটাই দর্শন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, মূলধারার শিক্ষা, বিশেষ শিক্ষা, বহু সাংস্কৃতিক শিক্ষা। সঠিক উত্তর কী হবে? ড্যাশের এটাই দর্শন। কার এটাই দর্শন? যেসব শিশুর একটি প্রতিনিয়ত স্কুল ব্যবস্থায় সমান শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। সঠিক উত্তর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের কিন্তু আপার প্রাইমারির ব্যাচ শুরু হয়েছে, কিছুদিন হলো ক্লাস সেখানে শুরু হয়েছে, ক্লাস সেখানে চলছে। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির বিস্তারিত ক্লাস চলছে, বেঙ্গলি পেডাগজি, ইংলিশ পেডাগজি, ম্যাথস, সায়েন্সের জন্য ম্যাথস এবং আর্টসের জন্য পলিটির ক্লাস কিন্তু সেখানে কন্টিনিউয়াসলি চলছে। ঠিক আছে, পলিটির ক্লাস চলছে, সেখানে টপিক ধরে ধরে ডিটেলসে নোটস দেওয়া হচ্ছে সেখানে আলাদা করে, PDF নোটস। তোমরা চাইলে সেই ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা রয়েছে, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আপার প্রাইমারি টেট ব্যাচ কথাটা লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আর এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেনটা একটু বড় আছে, একবার আমি এটা একটু ভালো করে দেখিয়ে নেব, তারপর তোমাদেরকে অ্যান্সারটা করাবো। ঠিক আছে, কি বলছে একবার দেখে নাও। এখানে বলেছে যে নিচের কোনটি এতে শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যের সঙ্গে কলাম বিতে
সঠিক মিলের প্রতিনিধিত্ব করে? কলাম এ, কলাম বি। কলাম এতে কী আছে? প্রতিভাবান, শিখনে অক্ষম, সৃজনশীল, অ্যাটেনশন ডেফিসিট বা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। আর কলাম বিতে রয়েছে পড়ার সাবলীলতার অভাব, মূল সমস্যার সমাধান চিন্তা করতে পারে, সহজে বিভ্রান্ত হওয়ার প্রবণতা, দ্রুত এবং স্বাধীনভাবে শেখার ক্ষমতা। দেখো এখানে কোনটার সাথে কোনটা মিলছে সেটা আমাদের দেখতে হবে। ওকে, তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটা কি আছে? এটা প্রথমে আসবে, দেখো প্রতিভাবান যে আছে, যে হচ্ছে যদি আমি উপর থেকে মেলাই, প্রতিভাবানকে যে দ্রুত সমস্যার সমাধান করতে পারবে বা দ্রুত এবং স্বাধীনভাবে শেখার ক্ষমতা রাখবে, তাহলে প্রথমে আমার কে আসলো? 4, ঠিক আছে। সেকেন্ডে কি আছে? শিখনে অক্ষম, শিখনে অক্ষমকে পড়ার সাবলীলতার অভাব, যে শিখনে অক্ষম তার পড়ার সাবলীলতার অভাব থাকবে, তাহলে আসলো 1। তারপরে কি আছে? সৃজনশীল, তো কি মূল সমাধান চিন্তা করতে পারবে, যে ক্রিয়েটিভ, তাহলে কি হলো? তারপর হলো 2, মানে সি নাম্বারটা হচ্ছে 2, আর বাকি থাকছে কি? এ, তাহলে সহজে বিভ্রান্ত হওয়ার প্রবণতা, মানে 3। 4, 1, 2, 3 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখে নেবো কোথায় আছে। 4, 1, 2, 3 অপশন নাম্বার বিতে আছে। এই ধরনের কোয়েশ্চেনগুলো দিয়ে কিন্তু তোমাদের টাইমটাকে কনজিউম করতে চাইবে, তো এগুলো কিন্তু দেখতে হবে, কোনো একটা কোয়েশ্চেনে আটকে থাকবে না, রেখে দেবে, পরে অ্যান্সার করবে। নেক্সট আসবো, শিশুরা সাফল্যের সঙ্গে শেখে যখন শিশুসহ শ্রেণীকক্ষে যা ঘটে তা শিক্ষক সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারেন, তারা পাঠ্যপুস্তকে দেওয়া তথ্য মুখস্থ করে। দেখো মুখস্থ করা কখনোই কিন্তু গ্রহণযোগ্য নয়। তারা ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখা উত্তরগুলি কপি করে, কপি করাও গ্রহণযোগ্য নয়। তারা সক্রিয়ভাবে বিভিন্ন কার্যকলাপ ও টাস্কে অংশগ্রহণ করে। সক্রিয়ভাবে অংশগ্রহণ, বারংবার আমি তোমাদেরকে বলে আসছি, অ্যাক্টিভ পার্টিসিপেন্টস, যখনই বাচ্চাগুলো অ্যাক্টিভ পার্টিসিপেন্টস হয়ে গেল তখনই সেটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, বোঝা গেল? তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। শিশুদের শ্রেণীকক্ষে ড্যাশ প্রশ্ন করা উচিত? জিজ্ঞাসা করতে উৎসাহিত হয় এমন, জিজ্ঞাসা করতে নিরুৎসাহিত হয় এমন, জিজ্ঞাসা করার অনুমতি দেওয়া হবে না এমন, জিজ্ঞাসা করা থেকে বিরত থাকবে এমন। শিশুদের শ্রেণীকক্ষে ড্যাশ প্রশ্ন করা উচিত? জিজ্ঞাসা করতে উৎসাহিত হয় এমন, অর্থাৎ ফিডব্যাকটা যেন ভালো হয় সেটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। পরের নম্বর, নিচের কোনটি একটি প্রধান প্রক্রিয়া নয় যার মাধ্যমে অর্থপূর্ণ শিখন ঘটে? মুখস্থ করা এবং স্মরণ করা বলেছে কি? দেখো ভালো করে দেখো, প্রক্রিয়া নয় বলেছে কিন্তু, ঠিক আছে। পুনরাবৃত্তি অনুশীলন, মানে আমি একবার পড়লাম, পরে প্র্যাকটিস করলাম, এটা কাজে লাগবে। নির্দেশ এবং নির্দেশনা, টিচার কিছু বলে দিল সেটা করতে। অন্বেষণ মিথস্ক্রিয়া, মানে কিছু নতুন করে খোঁজা এবং নতুন কানেক্ট করা, কিন্তু কোনটা নয়? মুখস্থ করা, স্মরণ করা, মানে রিমেম্বারিং আর হচ্ছে রোট লার্নিং। এই শব্দ দুটো দেখলে মানে কি বাদ দিতে হবে, ঠিক আছে, এই ওয়ার্ড দুটো দেখলেই বাদ দিতে হবে, এগুলো কিন্তু পেডাগজি বিরুদ্ধ। নেক্সট, আজকে সেটা শেষ প্রশ্নে চলে আসছি, যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখি প্রত্যেক দিন একটা করে প্রশ্ন, বিশেষ করে যারা যারা রেগুলার ক্লাসেস করছো তাদের জন্য এই প্রশ্নগুলো রাখা হয়, যাতে করে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কোনটা সঠিক উত্তর এবং নিজেরাও করতে পারবে। তোমাদের জানিয়ে রেখে আমাদের কিন্তু খুব শীঘ্রই ওএমআর বেসড প্র্যাকটিস সেট বা ওএমআর বেসড একটা মক টেস্ট আমরা করব। তার জন্য আমাদের টেলিগ্রামের নিচে লিঙ্ক দিয়েছিল, যেখানে জয়েন করবে, জয়েন করে সেখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো কবে নেওয়া হবে, কোন দিন নেওয়া হবে, ঠিক আছে। বলেছে, যখন শিক্ষকদের শিক্ষার্থী এবং তাদের ক্ষমতা সম্পর্কে ইতিবাচক বিশ্বাস থাকে তখন শিক্ষার্থীরা কি করবে? 4টা অপশন রয়েছে। ইতিবাচক মানে কিছু পজিটিভ, ঠিক আছে, বা অ্যাফার্মেটিভ, পজিটিভ বা অ্যাফার্মেটিভ। ওকে, তো সঠিক উত্তর কী হবে সেটা নিচে তোমরা কিন্তু জানাবে। এবং জানিয়ে রাখি, আমাদের ব্যাচে যারা যারা জয়েন করতে চাইছো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিও। আপার প্রাইমারি ব্যাচ কথাটা লিখে তোমাদেরকে সব ডিটেলস কিন্তু দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।